ফরেনসিক ল্যাবে রাখা কিছু রিপোর্ট গভীরভাবে চেক করছিলেন ফরেনসিক স্পেশালিস্ট ডক্টর রিধিকা। তার ললাটে চিন্তার ভাঁজগুলো বেশ স্পষ্ট। এই মুহূর্তে তার পুরো মনোযোগ সেই রহস্যময় সিরিয়াল কিলিং কেসের উপর। একের পর এক লাশ উদ্ধার হলেও খুনি এমনভাবে কাজ সেরেছে যে কোনো শক্তিশালী এভিডেন্স পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। তালিকায় প্রথম নাম ছিল অ্যাডভোকেট দিলওয়ারা বেগম, এরপর একে একে বিশিষ্ট ব্যবসায়ী হাকিম সাহ এবং ডক্টর আদিত্য কুমার। তিনজনের খুনের ধরন হুবহু এক হলেও তাদের মাঝে কোনো দৃশ্যমান লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। একে অপরের সাথে কোনো সামাজিক বা পেশাগত সম্পর্ক নেই, তবুও কেন তারা একই খুনির নিশানায়? রিধিকার গভীর ভাবনার মাঝে ল্যাবে প্রবেশ করলো তেজস্বী, ইকরা, রিদওয়ান কবির এবং হৃদয়। হৃদয় ভেতরে ঢুকে রীতিমতো হাঁপাচ্ছিল। অস্থির গলায় সে জিজ্ঞেস করলো, রিধি, তুমি ঠিক আছো তো? প্লিজ বলো তোমার কিছু হয়নি। হৃদয়ের এমন পাগলামি দেখে রিধিকা মৃদু হেসে আশ্বস্ত করে বলল, শান্ত হও হৃদয়, আমি একদম ঠিক আছি, তেমন সিরিয়াস কিছু হয়নি। হৃদয়ের ব্যাকুলতা দেখে রিদওয়ান আর ইকরা একে একে অপরের দিকে তাকে ঠোঁট চেপে হাসল। হৃদয়ের মনে রিধিকার জন্য যে গভীর ফিলিংস আছে সেটা এখন আর কারো কাছে অজানা নয়। রিধিকার মনেও হয়তো একই অনুরাগের বসতি। তেজস্বী বেশ সিরিয়াস মুডে প্রশ্ন করল, ফোনে তো বললেন আপনার ওপর অ্যাটাক হয়েছে, আসলে কি হয়েছিল, কি ঘটেছিল সবটা খুলেই বলুন। রিধিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি যখন অন্য একটা কেসের বডি নিয়ে ব্যস্ত ছিলাম ঠিক তখনই এভিডেন্স রুম থেকে একটা অদ্ভুত শব্দ পাই। স্বাভাবিকভাবেই আমার মনে সন্দেহ জাগে, কারণ আজ ল্যাবে আমি ছাড়া আর কেউই ছিল না। আমি বেশ সাবধানে পা টিপে টিপে রুমটার দিকে যাই এবং জিজ্ঞেস করি ভেতরে কে। ঠিক তখনই শব্দটা থেমে যায় এবং সাথে সাথে রুমের লাইট অফ করে দেওয়া হয়। ঘুটঘুটে অন্ধকারের মাঝেও আমি অনুভব করি আমার পাশ দিয়ে কেউ একজন এসকেপ করার চেষ্টা করছে। আমি লোকটার শার্ট টেনে ধরার চেষ্টা করি, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে আমাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাই। সামাল দিতে না পেরে আমি টেবিলের ওপর পড়ে গিয়ে কপালে চোট পাই। তেজস্বী তীক্ষ্ণ চোখ জোড়া ল্যাবের চারপাশে একবার বুলিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, ফরেনসিক ল্যাব থেকে কি ইম্পর্ট্যান্ট কিছু গায়েব হয়েছে? রিতিকা মিলান মুখে উত্তর দিল, হ্যাঁ, সিরিয়াল কিলিং কেসে ডক্টর আদিত্য কুমারের বাড়ি থেকে তোমরা যে কানের দুলটা উদ্ধার করেছিলে সেটা এখন আর ল্যাবে নেই। খুনি সেটা নিয়ে যেতে সাকসেসফুল হয়েছে। রিধিকার কথা শুনে ল্যাবে এক নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত সবার চোখে মুখে একরাশ বিস্ময়। সাধারণ একটা দুলের জন্য কেউ এত বড় ঝুঁকি নিয়ে এখানে রেড দিতে আসবে, এটা ভাবাই যায় না। দুলটা না ছিল সোনার, না ছিল অন্য কোনো মূল্যবান ধাতুর। তবে কেন এই চুরি? হৃদয়ান কিছুটা গম্ভীর গলায় প্রশ্ন করলো। আর কি কিছু মিসিং আছে? না, এটাই তো সবচেয়ে বেশি কনফিউজিং। সামান্য এক জোড়া দুলের জন্য কেউ কেন এত বড় রিস্ক নিল? বাইরে সিকিউরিটি গার্ডকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয়েছে, এমনকি স্মার্টলি সব কটি সিসিটিভি ক্যামেরাও অফ করে দিয়েছে তারা। তেজস্বী কিছুক্ষণ চুপ থেকে কপাল খসলো, তারপর নিজের ল্যাপটপেটা ওপেন করে কানের দুলের ছবিগুলো জুম করে দেখতে লাগলো। দুলটি সোনালি রঙের, নিচে মাঝারি সাইজের ঝুমকো, পালিশ কিছুটা ফ্যাকাশে হয়ে এসেছে, যার অর্থ এটি অনেক বছরের পুরনো কোনো অ্যান্টিক জিনিস হতে পারে। কিন্তু এত সাধারণ একটা দুল কেউ কেন দশকের পর দশক আগলে রাখবে? আর সেটা চুরি করতেই বা কেন খুনিকে ল্যাবে হানা দিতে হবে? বেশ কিছুক্ষণ কেসের খুঁটিনাটি নিয়ে আলোচনার পর সবাই ল্যাব থেকে বেরিয়ে গেল। কেবল হৃদয় নড়ল না। সে রিধিকার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আলতো স্বরে বলল, ডক্টর ম্যাডাম, মাঝরাতে লাশের স্তূপের মাঝে কাজ করছেন, আপনার কি একটুও ভয় হয় না? রিধিকা নির্লিপ্ত ভঙ্গিতে পাঠ প্রশ্ন করল, ভয় কেন হবে? এই যে এত রাত, চারদিকে ডেড বডি, এর মাঝে আপনি একা? রিধিকা হেসে বলল, তার হাসিতে যেন মুক্ত ঝরল। সে বলল, ভয় পাওয়ার কিছু নেই হৃদয়, দিনরাত এদের সাথে কাটাতে কাটাতে এখন এগুলোই আমার কাছে একটা ছোটখাটো সংসারের মতো হয়ে গেছে। হৃদয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে আক্ষেপের সুরে বলল, তুমি আমার সাথে কবে সংসার পাতবে সেটা তো কেবল ওয়ালাই জানেন। যাই হোক, এখন এই ফাইলগুলো রাখো, তোমার বাসায় ড্রপ করে তারপর আমি বাড়ি ফিরবো। রিধিকা প্রথমে কিছুটা ইতস্তত করলেও হৃদয়ের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাইল না।
মৃদু হেসে সে হৃদয়ের সাথে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। গাড়িতে উঠে তেজস্বী, রিদওয়ান আর ইকরা তাদের গন্তব্যের দিকে রওনা হলো। রিদওয়ান খুব মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। তার পাশে ফ্রন্ট সিটে বসে আছে তেজস্বী, আর পেছনের সিটে ইকরা জানালার বাইরে তাকিয়ে কিছু একটা ভাবছে। হঠাৎ তেজস্বীর ফোনে একটা মেসেজ নোটিফিকেশন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে একটা অচেনা নম্বর থেকে টেক্সট এসেছে। মেসেজটা ওপেন করতেই তার চোখের সামনে ভেসে উঠল কিছু কাব্যিক লাইন। আপনারে দেখিবার মনে লয়, যেমন করিয়া মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানুষ এক ফোঁটা পানির জন্য ছটফট করে। মেসেজটা পড়ে তেজস্বী বিরক্ত হলো না, বরং তার অবচেতন মন খুব দ্রুতই ধরে ফেলল এই বাত এই বার্তার আড়ালে থাকা মানুষটি কে হতে পারে। তবুও কৌতূহল বজায় রেখে সে রিপ্লাই দিল, কে বলছেন? ওপাশ থেকে প্রায় সাথে সাথেই উত্তর এলো, আমি জানি আপনি আমাকে চিনেছেন। তেজস্বীর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে নিশ্চিত হলো যে এটা আর্য ছাড়া আর কেউ না। সে আবারও লিখল, হঠাৎ মেসেজ দিলেন যে, কেন? আপনি কি বিরক্ত হলেন? আর মেসেজ দেবেন না, তেজস্বী কিছুটা শাসন করার স্বরে লিখল। সে ভেবেছিল আর্য হয়তো জেদ করবে, কিন্তু অপাশ থেকে সংক্ষিপ্ত জবাব এলো, ঠিক আছে। এত সহজে আর্য তার কথা মেনে নিল দেখে তেজস্বী কিছুটা অবাকই হলো, কিন্তু তার বিস্ময়ের রেশ কাটতে না কাটতেই আবারও ফোনে সেই চিরচেনা টুং শব্দ স্ক্রিনে ভেসে উঠল। এখন থেকে তাহলে সরাসরি কল দিব। লোকটার এমন নির্ভেজাল পাগলামি দেখে তেজস্বীর হাসি চেপে রাখতে পারল না। সে শুধু লিখলো, আপনি একটা আস্ত পাগল। এরপর আর কোনো কথা না বাড়িয়ে মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিল সে। এতক্ষণ তেজস্বীর মুখের মিষ্টি হাসির দিকে রিদওয়ান আর চোখে তাকাচ্ছিল, আর চাহনিতে এক অদ্ভুত কৌতূহল। সে আর থাকতে না পেরে জিজ্ঞেস করলো, তেজস্বী, আজ তোমাকে ভীষণ খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? তেজস্বী চট করে নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, না, তেমন কিছু না তো। তাদের কথার মাঝেই পেছনের সিট থেকে ইকরা বলে উঠল, সামনের ওই মোড়ে আমাকে নামিয়ে দাও তো। একটা জমকালো রেস্টুরেন্টের সামনে গাড়িটা এসে থামলো। তেজস্বী অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত রাতে রেস্টুরেন্টে কি একা খেতে যাবে? ইকরা রহস্যময় হাসি দিয়ে বলল, না, একা না, একজন স্পেশাল কেউ আছে আমার জন্য। তেজস্বী আর রিদওয়ান দুজনেই বেশ সারপ্রাইজড হলো। রিদওয়ান মৃদু হেসে বলল, আচ্ছা, সাবধানে যাও। ইকরা নেমে যাওয়ার পর রিদওয়ান গাড়ি আবার স্টার্ট দিয়ে বলল, তেজস্বী, সামনে একটা দারুণ কফি শপ আছে, এক কাপ কফি হয়ে যাক। তেজস্বী হাতের ঘড়ির দিকে তাকিয়ে একটু চিন্তিত গলায় বলল, আজ থাক, এখন আবার বুড়োতে গিয়ে কিছু ফাইল চেক করতে হবে, তারপর বাসায় ফিরবো। এখন কফি খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তেজস্বীর কথায় রিদওয়ান আর জোরাজোরি করলো না। তেজস্বী জানলার বাইরে তাকিয়ে আছে। রাতের ঢাকা শহরটা এক অন্যরকম রূপে সেজেছে। নিয়ন আলোর মেলায় রাস্তাঘাটগুলো দেখতে বেশ সিনেমাটিক লাগে। নীরবতা ভেঙে রিদওয়ান হঠাৎ বলে উঠল, জানো তেজস্বী, তোমাকে হাসলে ভীষণ সুন্দর লাগে, অথচ তুমি কাজের চাপে একদমই হাসো না। তেজস্বী খুব স্বাভাবিকভাবেই ছোট করে উত্তর দিল, থ্যাংক ইউ। তেজস্বী আবারও বাইরের দিকে দৃষ্টি ফেরালো। রিদওয়ান বারবার তার দিকে তাকাচ্ছিল। তেজস্বীর চুলগুলো একটা ক্লিপ দিয়ে আটকানো, কিন্তু সামনের ছোট ছোট কিছু অবাধ্য চুল বাতাসের ঝাপটায় তার কপালে এসে আছড়ে পড়ছে। রিদওয়ান যেন চোখ ফেরাতে পারছিল না। তার মনে হলো সৃষ্টিকর্তা বোধহয় সবটুকু যত্ন দিয়েই মেয়েটিকে গড়েছেন। যেমন তার চোখ ধাঁধানো রূপ, তেমনই তার ব্যক্তিত্বের তেজ। রাত তখন বেশ গভীরে। শহরের ব্যস্ততা নিভে গিয়ে এক মায়াবী নিস্তব্ধতা নেমে এসেছে চারিদিকে। তেজস্বী ক্লান্ত শরীরে বাড়ি ফিরে বরাবরের মতো এসে দাঁড়ালো তার প্রিয় বেলকনিতে। অভ্যাসবশতই তার প্রথম নজরটা আসতে পড়ল সামনের বিল্ডিংয়ের সেই পরিচিত বেলকনিটার উপর। কিন্তু আজ সেখানে কোনো আলো নেই। নেই সেই চিরচেনা চেয়ারে বসে থাকা মানুষটা। আর্য নেই। মুহূর্তেই তেজস্বীর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। এক অজানা বিষণ্ণতা তার মনকে আচ্ছন্ন করে ফেলল। সে নিজের ওপরই বিরক্ত হলো। আজ কেন লোকটা নেই? আর্যর উপস্থিতি কি তবে তার জীবনের এক অবাধ্য অভ্যাস পরিণত হচ্ছে? সে তো এমন কাঁচা আবেগের মেয়ে নয়। নিজেকে মনে মনে ধমক দিয়ে তেজস্বী বিড়বিড় করল, এইরকম ছেলে মানুষই তোকে মানায় না তেজস্বী। সে রেলিংটা শক্ত করে ধরে নিজেকে বোঝানোর চেষ্টা করলো। মেয়েদের সবকিছু বড় ভুল হলো নিজের দুর্বলতা প্রকাশ করা। মানুষ যখন অন্যের দুর্বলতায় হদিস পায়, তখন তারা ঠিক সেই জায়গাতেই বারবার আঘাত করে। আমি কাউকে সেই সুযোগ দিব না। নিজের মনকে পাথর করে তেজস্বী আর্যর বেলকনি দিয়ে থেকে চোখ সরিয়ে যেই না উল্টো দিকে ফেলল, অমনি এক অতি পরিচিত ভরাট কণ্ঠস্বর বাতাসের কানে ভেসে হলো, আমাকে খুঁজছিলেন? হঠাৎ নিস্তব্ধ রাতে আর্য সেই গভীর কণ্ঠস্বর শুনে তেজস্বী
সামান্য কেঁপে উঠল, বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে তড়িৎ দৃষ্টি ফেরাতেই দেখল অন্ধকারের আড়ালে আর্য দাঁড়িয়ে, এক অদ্ভুত মায়াবী দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোয় আর্যর চোখের সেই তীব্র চাউনি যেন তেজস্বীর মনের সব লুকানো কথা এক পলকেই পড়ে ফেলেছে। আর্য ঠোঁটের কোণে এক চিরচেনা হাসিটা লেগেই আছে, কি এক অদ্ভুত জাদুমাখা সেই হাসি। লোহার মতো শক্ত মনের অধিকারী তেজস্বীও কেন জানি সেই হাসির মায়ায় পড়ে নিজেকে সরিয়ে নিতে পারছে না। ল্যাম্পপোস্টের আবছা আলোয় আর্যর চোখের মণি দুটো যেন আজ আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। আর্য রেলিংয়ে ভর দিয়ে একটু ঝুঁকে মুচকে হেসে বলল, এই জন্যই তো বলি, জেদ ছেড়ে আমাকে বিয়েটা করেই নিন। তাহলে প্রতিদিন আজ থেকে ফিরে ওইভাবে অন্ধকারে লুকিয়ে আমাকে উকি ঝুঁকি দিয়ে খোঁজার প্রয়োজন পড়বে না। একদম সশরীরে সামনেই পাবেন। তেজস্বী তখনই কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে তাকালো। এই লোকটার কি আর কোনো কাজ নেই? সুযোগ পেলেই বিয়ের আলাপ পেড়ে বসে। তেজস্বীর সুযোগ শাসনের চাউনিকে তোয়াক্কা না করে আর্য আবারও আক্ষেপের সুরে বলতে লাগলো, জানেন তেজস্বিনী, আজ অফিস থেকে ফিরে ভাবলাম নিজে কিছু রান্না করি। ডিম রাঁধতে গিয়ে দেখি ডিমের বারবিকিউ হয়ে গেছে, মানে একদম পুড়ে কয়লা। আহারে, ঘরে একটা লক্ষ্মী বউ থাকলে কি এই অভাগাকে এত কষ্ট করতে হতো বলুন তো? আর্যর বলার ভঙ্গি আর ডিমের বারবিকিউ শুনে তেজস্বী আর নিজেকে সামলাতে পারল না। গাম্ভীর্যের সব দেয়াল ভেঙে সে শব্দ করে হেসে উঠল। এই প্রথম তেজস্বীর মুখে এমন প্রাণখোলা অকৃত্রিম হাসি দেখা গেল। আর্য অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি নেমে এলো। সে খুব নরম গলায় বলল, আপনি যদি একবার নিজের চোখে দেখতেন আপনার এই হাসির কতটা মনোমুগ্ধকর, তাহলে বিশ্বাস করুন আপনি সারাক্ষণ এভাবেই হেসে যেতেন। আর্যর কণ্ঠে সেই গভীর অনুরাগ আর সরাসরি প্রশংসা শুনে তেজস্বীর হাসির ঝর্ণাটা হঠাৎ নেমে গেল। তার ফর্সা মুখখানিতে এক অদ্ভুত লালচে আভা ছড়িয়ে পড়ল। তেজস্বী নিজেও অবাক হয়ে ভাবল, কি আশ্চর্য, তার মতো কঠোর স্বভাবের মেয়েও কি তবে আজ লজ্জা পাচ্ছে? ল্যাম্পপোস্টের ম্লান আলোয় নিজের এই লাজুক মুখটা আড়াল করার জন্য সে চট করে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালো। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সবাই প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে।